ভারতের দিল্লিতে এই যে একটা ভয়াবহ আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে গেল, এরপর দেখলাম হচ্ছে এইটা নিয়ে বিজেপি সরকারের খুব বেশি তাড়াহুড়া বা শোরগোল নেই। কারণ হচ্ছে এইটা নিয়ে বিজেপি গভর্নমেন্টকে দেখলাম শুধু বাংলাদেশ আর পাকিস্তানের উপর দায় চাপানোর খেলা খেলতে। এত বড় গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে গেল, এইটা নিয়ে আসলে ভারত সরকারের কোনো মাথা ব্যথাই নাই। কিন্তু এই জিনিসটাকে তারা হচ্ছে কি কাজে ব্যবহার করছে, তারা বাংলাদেশ এবং পাকিস্তান বিরোধী যে একটা মনোভাব, বাংলাদেশ পাকিস্তানকে ছোট করা, এই কাজেই তারা আসলে এই জিনিসটাকে ব্যবহার করছে। আর তারা হচ্ছে বিহার ইলেকশনের জন্য এটাকে ব্যবহার করছে। বিহার ইলেকশনের সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজের পরে যখন হচ্ছে বিজেপি গভর্নমেন্ট বুঝতে পারছিল যে এনডিএ হয়তো বিহারে আর সরকার গঠন করতে পারবে না, তো তখনই আর কি একরকম একটা নতুন ন্যারেটিভ সৃষ্টি করার জন্য হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন তৈরি করার জন্য দিল্লিতে মনে হয় এরকম একটা প্ল্যান কোনো ঘটনা ঘটানো হইল, যাতে ভোটারদের আকর্ষণ ওইদিকে যায় যে বিজেপি সরকার না থাকলে আসলে এই ধরনের আক্রমণ হতেই থাকবে। আর বিজেপি সরকার এমন একটা হাবভাব করছে যে তারা এই পাকিস্তান করছে এই কাজ বা বাংলাদেশ করছে এই কাজ, তো তারা মানে একটা খুব অ্যাকশন মোডে আছে, এরকম চিন্তাভাবনায় তারা আছে। আসলে মূলত হচ্ছে বিহারে যে হারার একটা ভয়, নরেন্দ্র মোদীর গদি যে একটা নড়াচড়া শুরু করছে অলরেডি, এরই একটা আসলে প্রতিফলন দেখা গেছে এই যে এই ধরনের ঘৃণ্য কাজের মধ্য দিয়ে। তো আর একটা যে জিনিস দেখলাম হচ্ছে, যেদিন হচ্ছে নরেন্দ্র মোদী ভুটান সফরে গেছেন ওই দিনই দেখলাম হচ্ছে দিল্লিতে এই ঘটনা। তো এরপরে দেশের রাজধানীতে এত বড় একটা দুর্ঘটনা, অথচ প্রাইম মিনিস্টার তার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত। এটা ট্যুরই বলা চলে, কারণ সে ইন্টারন্যাশনাল ট্যুরই করেন। আসলে তার দেশের জন্য এই সফরগুলো খুব বেশি ফলপ্রসূ হয় না। তো দেখলাম হচ্ছে তার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যাপারটা হ্যান্ডেল করছিলেন, অনেক হুমকি ধামকি দিলেন এবং দেশে এসে নরেন্দ্র মোদী অনেক হুমকি ধামকি দিলেন। এন্ড অফ দি ডে হচ্ছে সবই বিহার ইলেকশনের খেলা। কারণ বিহার ইলেকশনে কোনোভাবে হারলে গদি তো অলরেডি টালমাটাল অবস্থা, হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরের নরেন্দ্র মোদীর এটার ভুটান ট্যুরই হয়তো ইন্টারন্যাশনাল শেষ ট্যুর নরেন্দ্র মোদীর অ্যাজ এ প্রাইম মিনিস্টার। এই লাস্ট ইন্টারন্যাশনাল এই ট্যুরটাই হয়তো উপভোগ করতে গেছিলেন, এই জন্য হয়তো দেশে এত বড় দুর্ঘটনা ঘটা পরেও নরেন্দ্র মোদী দেশে ফেরার কথা চিন্তাও করেন নাই। এবং হচ্ছে তিনি যে পলিটিক্স করছেন, এই যে বিহার ইলেকশন ঘিরে নানা রকম প্রোপাগান্ডা ছড়ায়, নানা সন্ত্রাসী কার্যকলাপ দেখায় টাকায় যাতে ভোটারদের আকৃষ্ট করতে পারেন এবং কোনোভাবে বিহার ইলেকশন জিতে নিজের গদিটা বাঁচাইতে পারেন, এই জন্যেই যখন দেখছে আসলে এই গদি বাঁচানোর খেলাটা আর এই ধরনের খেলা খেলে আর গদি বাঁচতেছে না, তো তখন তিনি আর এই ব্যাপারে আর কথাবার্তা খুব একটা মানে খুব একটা তাকে দেখা যাচ্ছে না বলতে। আগামীকাল 14ই নভেম্বর এই দিন হচ্ছে বিহার ইলেকশনের রেজাল্ট দিবে। তো বিহার ইলেকশনের রেজাল্টের পরে মোটামুটি ঠিক হয়ে যাবে যে নীতিশ কুমার এনডিএ থেকে নিজেকে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এনডিএ থেকে নিজেকে সরাই নেবেন না নিজেকে রেখে দিবেন। কারণ নীতিশ কুমার যদি কোনোভাবে এনডিএ থেকে নিজের ওই 12 জন এমপিকে উইথড্র করে নেয় বা সাপোর্ট সরায় নেয়, তাহলে হচ্ছে গভর্নমেন্ট ফল করবে। তো ভারতে হয়তো নতুন আবার ইলেকশনও হইতে পারে, আবার নতুন অ্যালায়েন্স গঠন করে সেইখানে প্রাইম মিনিস্টারও হইতে পারে কেউ। তো এইখানে যদি নতুন অ্যালায়েন্স হয়, তো সেইখানে হচ্ছে রাহুল গান্ধী আর হচ্ছে মমতা ব্যানার্জির সম্ভাবনা খুব বেশি প্রবল। আর মোটামুটি বলাই যায় যে নরেন্দ্র মোদীর এই যে ক্ষমতা হয়তো ইতি টানতে চলছে। এই যে 3বারের শাসন ব্যবস্থার, বিজেপির শাসন ব্যবস্থার ইতি হইতে চলছে এই 14 তারিখে। মোটামুটি এইরকমই একটা বিহার ইলেকশনের যে এক্সিট পোল, তো এটা এরকমই বলে। এখন দেখা যাক, যেহেতু আরও কিছু সময় আছে, আরও কিছু সময় পাচ্ছে নরেন্দ্র মোদী নিজের গদি ধরে রাখার। এখন দেখা যাক কি হয় কালকে রেজাল্টে, তারপরে নির্ধারিত হয়ে যাবে যে ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টে আসলে কোনো পরিবর্তন আসছে নাকি নরেন্দ্র মোদী আগের মতোই তিনি তার জায়গায় বহাল তবিয়তে থাকবেন।